প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত 4 তারিখে তোমাদের মহিলা কলেজ ভিত্তিক একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল। সেখানে তোমরা নিশ্চয়ই আমাদের সকলের পরিচিতি পর্ব পেয়ে গিয়েছো। আশা করি আমার মেয়েরা খুব ভালো আছো এবং 4 তারিখ থেকে আমাদের অনলাইন ক্লাসটা শুরু হয়েছে। আমরা অনলাইন ক্লাসটা করছি যাতে তোমাদের এই পরিস্থিতির কারণে পড়ালেখাটা যাতে হ্যাম্পার না হয়, তার জন্য আমরা মহিলা কলেজ চট্টগ্রাম এই অনলাইন ভিত্তিক ক্লাসে আয়োজনটা করেছি। এবার আসছি আমার মেয়েদের সাথে। যদিও প্রযুক্তির কারণে তোমাদের সাথে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, বা হয়তো সরাসরি দেখা হচ্ছে না, সরাসরি তোমাদের সাথে কথা বলতে পারছি না, তবু এইটা ভেবে ভালো লাগছে যে যদি এই প্রযুক্তিটা না থাকতো তাহলে আমার মেয়েগুলোকে মেয়েগুলোর সাথে যোগাযোগ করার একটা একটা প্রচেষ্টা থাকতো না, মেয়েগুলোর সাথে যোগাযোগ করা যেত না। ঠিক আছে, তোমরা নতুন জীবনে পদার্পণ করেছো। এই এসএসসি লেভেলটা এমন একটি জায়গা যেখান থেকে আমি বিভিন্ন পথ আমার জীবনের খুলে গেছে, যেখান থেকে আমি চাইলে আমার একটু ভালো রেজাল্ট আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর। ভবিষ্যতে আমি অনেক সুদূরে পথ পাড়ি দিতে পারবো। কাজে আমাকে এই এসএসসি লেভেলটা ভালো করে পড়াশোনা করতে হবে। যদিও এই পরিস্থিতির কারণে সকল স্কুল কলেজ এখন বন্ধ, তবুও বলছি আমার মেয়েরা বাসায় বসে আমরা যে অনলাইন ক্লাসগুলো করাচ্ছি, যে বাড়ির কাজগুলো দিব, যেভাবে তোমাদেরকে গাইডলাইন দিব, সেভাবে তোমরা পড়াটা চালিয়ে যাবে। তাহলে তোমাদের ক্ষতি যেটা হচ্ছে, স্কুল কলেজে এসে সরাসরি এসে যদি ক্লাস করতে পারতে অনেকটা বেটার হতো, কিন্তু আমরা তো এখন পাচ্ছি না সেটা, তো সেইটা অনেকটা মেকআপ হবে। ঠিক আছে, তোমরা নতুন এক ঝাঁক মুখ প্রতি বছর আমরা এই এক ঝাঁক নতুন সুন্দর সুন্দর মুখগুলোর জন্য অপেক্ষা করে থাকি যে কখন সেই এক ঝাঁক পায়রা আমাদের মহিলা কলেজে আসবে, আমরা ক্লাস নিব, তাদের সাথে পরিচিত হব। মিস করছি, আসলে দিন খুবই মিস করছি। যদি পরিস্থিতিটা না হতো তাহলে অন্যরকম হতো। আমার সুন্দর সুন্দর ছোট ছোট মুখগুলোকে আমি দেখতে পেতাম, আমার মেয়েগুলোকে সুন্দর করে পরিচয়গুলো জানতে পারতাম। যদি এখন পরিচয় জানাটা হচ্ছে না, আমি আশা করব আমাকে আমার মেয়েগুলো পরিচয়গুলো দিবে, একটু করে রিপ্লাই দিবে। ঠিক আছে, একটা কথা বলি যে আমাদের বিজ্ঞান নিয়ে কথা, যে সবসময় একটা কথা আছে যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। ঠিক আছে, যে বিজ্ঞানের কারণে হয়তো চিঠিপত্রটা উঠে গেছে, যোগাযোগটা মানে আমরা এখন খুব সহজে ফোনে শর্টকাটে খবর নিতে পারছি, মেসেজ ট্যাক্স করে খবর নিতে পারছি, কিন্তু আজকের ক্ষেত্রে আমি বলবো কি, বিজ্ঞান আমাদের আবেগটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। কেন নয়, আমরা আমাদের মেয়েদের প্রতি যে আবেগটা আছে, আমার বাচ্চাগুলোর যেন ক্ষতি না হয়, আমাদের ছোট ছোট সুন্দর আগামী প্রজন্মগুলোর যাতে ক্ষতি না হয়, তার জন্য কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে আমরা তাদেরকে হেল্প করতে পারছি। তাহলে বিজ্ঞান আমাদেরকে বেগও দিয়েছে, আবেগের জায়গাটাও করে দিয়েছে। আমরা আমাদের আবেগ থেকে আমাদের মেয়েদেরকে ক্লাস নিয়ে আমাদের সাথে তাদের যে একটা মেলবন্ধন তৈরি করার ক্ষেত্র, সেটা আমরা মজবুত করছি। হয়তো সরাসরি হলে আরও একটু দৃঢ় হতো, আমি আশা করি এখনও দৃঢ় হবে। কেন নয়, আমি আমার বাচ্চাদেরকে দেখছি, আমার বাচ্চারা আমাকে দেখছে, কেন হবে না? আমরা এইভাবে করতে করতে আমাদের পরিস্থিতি আমাদেরকে যতই আলাদা করুক কেন, আমরা কখনোই আলাদা হব না। আমাদের নবীনের দল সবসময় এগিয়ে যাবে, আমাদের সুন্দর আগামী উপহার দিবে। ইতিমধ্যে একটু করে, আচ্ছা প্রথমে আমি আমার একটু করে পরিচয়টা একটু দিয়ে দিই। আমি রানী দাস, পদার্থবিদ্যা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। ইতিমধ্যে আমাদের পদার্থবিদ্যা বিভাগের 2জন টিচার
ক্লাস নিয়ে ফেলেছে। শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় ইলোরা ম্যাডাম তোমাদের ক্লাস নিয়েছে, শ্রদ্ধেয় প্রীতম স্যার তোমাদের ক্লাস নিয়েছে। আজকে আমি তোমাদের সামনে এসেছি আমার প্রথম লেকচারটা নিয়ে। প্রীতম স্যার পড়িয়েছে পর্যাবৃত্ত গতি এবং ম্যাডাম পড়িয়েছে ভ্যাক্টর। ম্যাডাম তোমাদেরকে ভ্যাক্টর সম্পর্কে ধারণা দিয়েছে, বই সম্পর্কে ধারণা দিয়েছে। আমি তবুও আমার আজকে স্লাইডে একটু কয়েকটা বই রেখেছি কারণ যে তোমাদের বইয়ের প্যাটার্নগুলো দেখলে একটু তোমাদের সুবিধা হবে, যে কিনতে একটু সুবিধা হবে, বাজেট হবে না। আমি সবসময় তোমাদেরকে একটা উপদেশ দেব, সবসময় দুটো বই রাখবে। কেন জানো, যে একটা বইতে অনেক সময় দেখা যায় কি আমার সংজ্ঞাটা আমার মন মতো হলো না, যে ভাষাগত কারণে আমার মাথায় ঢুকছে না। দুটো বই হলে আমি ইজিলি বুঝতে পারবো, বা রেফারেন্সের কারণে বলো, নোট করার কারণে বলো, কোনো একটা বোঝার ট্রামের ব্যাপারে আমি সবসময় সাজেশন দিব তোমাদেরকে দুটো বই সাথে রাখবে। তিনটে হলো বেটার হয়। আমি দুটোর কথা বলছি আপাতত। আমি আমার স্লাইডে মেবি 7 থেকে 8টা বই দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে কিনা। বিশেষ করে আমি সাজান তপনটা পড়াচ্ছি, বইগুলো সবগুলো আমি বেটার বইগুলোই তোমাদেরকে ওখানে দিয়েছি। তোমরা তোমাদের চুজ মতো একটু কিনে রাখবে, যেগুলো বিশেষ করে সাজান তপন আমির স্যারের বইগুলো খুবই বেটার বুঝার ক্ষেত্রে। বইগুলো দুটো বই রাখবে তোমরা সবসময়, ঠিক আছে? কারণ তোমাদের দুটো বই রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি যেই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গতিবিদ্যা। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের 3য় অধ্যায় বইয়ের। গতিবিদ্যা আসলে এমন একটা অধ্যায় যেখানে আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু রিলেটেড আছে, ঠিক আছে? আরেকটু বলি যে আমরা ফিজিক্সের মানুষজনকে সবাই বলে রসকসবিহীন, যে ফিজিক্স একটা মানে আমরা জড় পদার্থ অপদার্থ নিয়ে কথা বলি, সব কিছু নিয়ে কথা বলি। বলা হয় কি ফিজিক্সের মানুষদের কোনো ইয়ে নেই, আমরা কি রোবট টাইপ। আসলে কিন্তু তা নয়, আমাদের ফিজিক্স ছাড়া কেউ চলতে পারবে না। সকালবেলা থেকে উঠে শুরু করে রাত্রি পর্যন্ত আমাদের সব কাজে কিন্তু ফিজিক্স রিলেটেড আছে। ফিজিক্স উইদাউট ফিজিক্স কোনো মানুষ চলতে পারবে না। দৈনন্দিন জীবনে সব কিছুতে কিন্তু ফিজিক্স আছে। এই যে আমি আজকে টপিকটা পড়াচ্ছি গতিবিদ্যাটাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড আছে। যে আমরা হাঁটছি, আমরা চলছি, আমরা উঠছি, এই কাজটা করছি, দেখো আমরা হাঁটছি, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। আমি কোনো একদিকে যাচ্ছি, ওয়ান ডাইমেনশনে যাচ্ছি। আমি ধরো কোনো একটা কাজ করছি, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে করছি। আমার কাজটা করার জন্য একটা শক্তি প্রয়োগ করছি, তাহলে শক্তি হচ্ছে। ওটার জন্য একক সময়ে যেটা করছি সেটা ক্ষমতা হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছু পরিমাপ করছি, সেটাও ফিজিক্সের ভিতর ঢুকে গেছে। আমরা ফিজিক্সের ইউনিট জানি বলে আমরা দৈনন্দিন এইটা কিনতে যাচ্ছি, ওটা কিনতে পরিমাপটা করতে পারছি, কি হবে সেটা জানতে পারছি। তাহলে ফিজিক্স কোথায় নেই? উইদাউট ফিজিক্স আমরা চলতে পারছি না। আমরা এমন একটা জোনে আছি, সেটা হচ্ছে আমরা মধ্যমণি হয়ে বসে আছি। কেমিস্ট্রিও আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বায়োলজি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আজকে আমি তোমাদেরকে গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। গতিবিদ্যার জনক হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। তিনি গতির অনেক সূত্র দিয়েছেন। ক্লাস 9-10-এ আমরা গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করেছি কি প্রাইমারি বেসিকগুলো নিয়ে, যেগুলোতে এখন আমরা এই হায়ার সেকেন্ডারিতে এসে গতিবিদ্যা বিস্তারিত আলোচনাগুলো করবো। যে প্রাইমারি তো আমরা প্রাইমারি লেভেল থেকে যখন সেকেন্ডারি লেভেলে উঠি আমাদের পড়াগুলো একটু বাড়তে থাকে না, ওইভাবেই আমাদের যেই ক্ষুদ্রভাবে পড়িয়েছি আমরা সেগুলোকে একটু এক্সপান্ড, একটু তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। এটাই হচ্ছে এসএসসি লেভেলের পড়ার ধরন, ঠিক আছে? আজকে আমি যে গতিবিদ্যার চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে স্লাইডে দেখাবো কি কি নিয়ে আলোচনা করবে। ওখানে আমরা জড় কাঠামো নিয়ে আলোচনা করব, ব্রাশ নিয়ে আলোচনা করবে, সরণ, বেগ, ত্বরণ নিয়ে আলোচনা করব। এছাড়াও ওখানে যে জিনিসগুলো, তাহলে আমাদের 9-10-এর ফিজিক্সের সাথে গতিবিদ্যা চ্যাপ্টারটা তো আমার 9-এও ছিল, গতি রিলেটেড কোয়েশ্চেন আমার 9-এও ছিল, 9-10-এ ছিল। তাহলে এখানে আবার দেওয়ার কারণ কি? এখানে আবার দেওয়ার কারণ হচ্ছে
আমরা যেগুলো সাধারণ নিয়মে পড়েছি সেগুলোকে একটু আলাদা জোনে ফেলে আমি পড়ব। অর্থাৎ এখানে যখন আমি পড়তে যাব তখন আমাকে একটা পদ্ধতি অবলম্বন করে জিনিসগুলোকে অন্যভাবে, একই জিনিস অন্যভাবে একটু প্রেজেন্ট, সেটা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে। বেসিক পার্থক্য হচ্ছে এইটাই, যে আমরা আমাদের ক্লাস 9-10-এ যেগুলো পড়িয়েছি সেগুলো সাধারণভাবে নর্মাল নিয়মে পড়িয়েছি। আমরা যখন এখন হায়ার সেকেন্ডারিতে পড়ব তখন আমরা একটা ক্যালকুলাসের মাধ্যমে জিনিসগুলো, আগের জিনিসগুলো কিভাবে আসছে সেগুলো আমরা পড়াবো। আর যেমন ধরো নিউটনের সূত্র আমরা পড়িয়েছি, নিউটনের দ্বিতীয় সূত্রটা F=m এ পড়িয়েছি। তারপরে ধরো গতির সমীকরণগুলো আমরা সলভ করেছি, ওগুলো আমরা সাধারণ নিয়ম করেছি। কিন্তু এখানে সেই সলভিংটা আমরা করবো কিভাবে? ক্যালকুলাসের মাধ্যমে। এই ক্যালকুলাসটা ম্যাথমেটিক্সে দিয়ে আমরা আরেকটু ভালোভাবে বুঝব। তারপরেও আমি ক্যালকুলাসের একটু ধারণা আজকে দিয়ে দিব। ভেক্টর যখন ম্যাডাম পড়াবে, ম্যাডাম ক্যালকুলাসের ধারণাটা একটু দিবে যখন অপারেটর টপিক্সটা আসবে। আমি আগেই একটু তোমাদেরকে আজকে অপারেটর সম্পর্কে একটু বলবো, যেহেতু আমার সব কিছুই শুরু হচ্ছে ক্যালকুলাস দিয়ে, তার জন্য আমাকে একটু বলতে হবে। তোমরা ম্যাথমেটিক্স যখন শুরু করবে, স্যাররাও, শ্রদ্ধেয় স্যাররা তোমাদেরকে ক্যালকুলাস সম্পর্কে বলবে। এই ক্যালকুলাসের দুটো ধাপ আছে, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। অর্থাৎ একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন একটু বলে রাখি। ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, কোনো ধরো আমি কোনো একটা তার নিলাম, অনেক বড় একটা তার নিলাম। সাপোজ একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, যাতে আমাদের মাথায় থাকে মতো। ছোট্ট একটা অনেক একটা তাল নিলাম আমি। তারটা তো মাপা আমার জন্য অনেক ইজি, যে আমি একটু ফিতা দিয়ে মেপে নিতে পারছিলাম। কিন্তু আমাকে বলা হলো তারটার এই অংশটা মাপো, ছোট্ট একটা অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ মাপো। তাহলে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটা মাপা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়, এইটুখানি অংশটা মাপা। তখনই আমার কে কাজ করবে? ক্যালকুলাসের একটা পার্ট, যেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে যে ক্ষুদ্র অংশকে পরিমাপ করা, ঠিক আছে? অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলোকে মেজার করার জন্য আমার লাগবে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের জন্য যে অপারেটরটা কাজ করে সেটা হচ্ছে ডিডি। ডিডি এক্স হতে পারে, ডিডি টি হতে পারে। এক্স এবং টি এখানে হচ্ছে চলক হিসেবে কাজ করে। আর বাকি রইল কি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কি? যেমন ধরো ইন্টিগ্রেশন তাহলে অনেক বড় কিছুকে তো মেজার করা, অনেক বড় কিছু, যেমন ধরো আমরা আমাদের থেকে পৃথিবীর দূরত্বটা, গ্রহ থেকে গ্রহ দূরত্বটা, গ্রহ থেকে পৃথিবীর দূরত্বটা মেজার করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমি ওখানে যে মেজার করতে পারছি না। তখন ওইখানে একটা প্রসেসিং করে ওই মানটা একটা লিমিটে নিয়ে আসা বা মেজার করা, যেটা বলা হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আবার লিমিট দিয়েও করা যায়, উইদাউট লিমিটেও করা যায়, ঠিক আছে? অর্থাৎ তাহলে ছোট্ট কথায় আমি বলে দিই, ডিফারেন্সিয়েশনটা আমার লাগছে এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মেজারমেন্টের জন্য, এবং ইন্টিগ্রেশনটা লাগছে আমার বড় কিছু মেজার করার জন্য। তোমরা যখন হায়ার লেভেলে আরও যাবে, হায়ার লেভেলে যাবে, তখন তোমাদের এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনগুলো আরও একটু বাড়বে, আরও অনেক কিছু জানবে, যে একটা সিলিন্ডার কীভাবে স্পাইরালে কীভাবে করা যায়, স্পেয়ারের কীভাবে করা যায়, তারপর হচ্ছে গোলকের কীভাবে ইন্টিগ্রেশন করে নেওয়া যায়, অনেক কিছু সম্পর্কে জানবে। অতগুলো জেনে আমাদের মাথাটা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আপাতত আমরা সহজ কিছু দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। তোমাদের হায়ার সেকেন্ডারিতে সহজ আসবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সহজ কিছু দিয়ে তোমাদের ইন্টিগ্রেশনটা শুরু হবে। যখন আমরা আরেকটু বড় হব তখন না হয় মাথা ঘামানো যাবে সেইগুলো দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমি সহজভাবে বুঝিয়ে দেবো, না বুঝলে আমি আছি, আমি ম্যাডাম তো আছি তোমাদেরকে। আমার বাচ্চাগুলোর যাতে মাথাটা, এখন কচি মাথায় যাতে সহজ সহজ করে ভাবে ঢুকে, আমি তার জন্য সহজ সহজ করে পড়িয়ে বোঝানোর চেষ্টা করবো। তোমরা আমাকে বলবে যে ম্যাডাম কোনটা বুঝতে পারছো, কোনটা বুঝতে পারছো না। তোমরা যদি একটু রিপ্লাই দাও তাহলে ম্যাডামের খুব ভালো হবে, সুবিধা হবে। তখন আমি চেষ্টা করব যে আমার ছোট ছোট বাচ্চাগুলোর মাথা যাতে খারাপ হয়ে না যায়, ফিজিক্স পড়ে এলোমেলো হয়ে না যায়, ফিজিক্সটা যাতে সুন্দর করে তাদের মাথায় সেট আপ হয়, সুন্দরভাবে বুঝিয়ে দিতে, তার জন্য সুন্দরভাবে বুঝিয়ে দিতে। ওকে, গতিবিদ্যাতে
দেখো আমি ফার্স্ট স্লাইড তোমাদেরকে দেখাবো। ফার্স্ট স্লাইডে আমি রেখেছি গতিবিদ্যা ধরতে গেলে, গতির বিষয় ধরতে গেলে যাকে প্রথমে টানতে হয় সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো দিয়ে আমি আজকে পড়াটা শুরু করব। ঠিক আছে, তাহলে আমি এখন স্লাইডে যাই, আমি তোমাদেরকে স্লাইডে দেখাই। স্লাইডের সাথে আমার কথাগুলো যখন মিলাবে দেখবে খুব ইজি হয়ে গেছে ফিজিক্সটা, কোনো কঠিন নেই বাবা, আমি আছি তোমাদের সাথে। ওকে, চলো আমরা একটু স্লাইডে দেখি কি হচ্ছে। দেখো আজকে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের গতিবিদ্যা সম্পর্কে পড়াবো তোমাদেরকে। এইটাতে এই অধ্যায়ে আমরা কি কি ধারণা পাবো? জড় কাঠামো ধারণা, গতির মানে বিভিন্ন সংজ্ঞার বর্ণনায় অন্তরীকরণ ও যোগজীকরণের প্রাথমিক ধারণা। ওই যে বললাম তোমাদেরকে কিছুক্ষণ আগে, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনটাকে অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশনটাকে যোগজীকরণ বলা হয়। অবস্থান সময় ও বেগ সময় লেখচিত্র বিশ্লেষণ, পরন্ত বস্তুগুলোর ব্যাখ্যা, সুষম বৃত্তীয় গতির ব্যাখ্যা, শেষে যেটা আছে খুব ইন্টারেস্টিং টপিকস এখানে, প্রক্ষেপকের গতি বিশ্লেষণ। প্রক্ষেপক অর্থাৎ প্রাস যেটা বলছি, প্রাস বলা হয় এটাকে, প্রাসটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে গতিবিদ্যায়। এখানে বাকি সবকিছু তোমরা একই রকম পাবে, শুধু জিনিসগুলোকে ক্যালকুলাসে আমি নিয়ে কিভাবে সমাধান করব সেই জিনিসটা হচ্ছে একটু নতুন টাইপের। আর যে নতুন টপিকটা এখানে অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি প্রক্ষেপকের গতি বিশ্লেষণ। ঠিক আছে, পরবর্তীতে দেখি আমি ফার্স্টে যেটা লিখেছি এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আসো আমি বলেছি গতি সবকিছু বর্ণনা করতে গেলে আমাকে যাকে লাগে সেটা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি দেখো, যে দৃঢ় বস্তু সাপেক্ষে কোনো স্থানে অবস্থিত কোনো বস্তু বা বিন্দুকে সুনির্দিষ্ট বা চিহ্নিত করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তার মানে কি, একটা দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে অবস্থিত, মানে তোমার একটা দৃঢ় বস্তু আছে তো, একটা দৃঢ় বস্তুর নাম, তার সাপেক্ষে ওই স্থানে আরেকটা বস্তুকে আমি সুনির্দিষ্ট বা চিহ্নিত করলাম, সেটাই হচ্ছে ওই বস্তুর সাপেক্ষে সেটা যেই বস্তুটা চিহ্নিত করলাম সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো আবার তিন ধরনের হয়ে থাকে: একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, আমি তোমাদেরকে বোর্ডে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিব বোর্ডে। তা একটু কয়েকটা উদাহরণ রেখেছি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো ভিত্তিতে। ফার্স্টেটা দেখো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দেখো এখানে আমি আমার অরিজিনটা রেখেছি মাঝখানে। আমি ধরলাম একটা লোক মাঝখানে দাঁড়িয়ে আছে, সে বাম দিকেও যেতে পারে, সে ডান দিকেও যেতে পারে। আমি বাম দিকের ডিরেকশনটাকে একটু ভালোভাবে খেয়াল করো, বাম দিকের ডিরেকশনটাকে আমি মাইনাস ডিরেকশন রেখেছি, ডান দিকেরটাকে আমি পজিটিভ ডিরেকশন রেখেছি। আমি যখন এখন হাঁটছি বা গেলাম, দেখো আমি একটু ব্লু কালারটা ডার্ক করে দিয়েছি, উপরে লিখেছি কি x = 3 মিটার। আমি কতটুকু গিয়েছি 3 মিটার, তাহলে তার ইউনিট কি আমি জানি মিটার, ইউনিট অফ মেজার লিখে দিয়েছি 3 মিটার। কোন দিকে যাচ্ছে? এক্স এক্সিস দিকে। আমি সরল পথে যাচ্ছি, তাহলে আমার কোন দিকে যাচ্ছে? এক্স এক্সিস। এখানে তাহলে কোন দিকে যাচ্ছি? একটা অক্ষ। একটু বলে রাখি, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কথাটা হচ্ছে, একমাত্রিক হচ্ছে আমি শুধু প্যারালালি যেদিকে যাচ্ছি ওইদিকে, দ্বিমাত্রিক হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ মেজার করলে, ত্রিমাত্রিক হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের সাথে আমি উচ্চতাও যখন মেজার করব, অর্থাৎ 3 ডাইমেনশন যেটা বলা হয়। এখন আমরা দেখো 3D একটা কথা শুনছি, 3D টিভি, 3D মোবাইল, আমাদের যে টিভিগুলো বর্তমানে আমরা দেখছি সেগুলো ফ্ল্যাট স্ক্রিন টিভিগুলো, তো ওগুলো হচ্ছে 2 ডাইমেনশন, অর্থাৎ আমাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। 3D হচ্ছে এমন একটা জিনিস, আমি ব্যক্তিটাকে মনে হবে জীবন্ত। ঠিক আছে, অর্থাৎ আমার ফুল ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড সাইড, ঠিক আছে, দুটো একই সাথে মেজার করতে পারবে, আমি একেবারে জীবন্ত। ঠিক আছে, ওইটাই হচ্ছে 3D। 3D টিভিও পাওয়া যায় এখন। 3D ডাইমেনশনটা অনেকটা হচ্ছে তোমার সামনে জীবন্ত মানুষটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তারপর তুমি যে আছো, আমরাতে সরাসরি আমাদের দেখা হলে সরাসরি দেখো, সরাসরি মানুষ হচ্ছে 3 ডাইমেনশনে। আমি এক্স ডিরেকশনও মেজার করা যাবে, আমাকে পিছন দিকে ওয়াই ডিরেকশনও মেজার করা যাবে, আমার হাইটটাও মেজার করা যাবে, প্রস্থটাও আছে, আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে, তাহলে আমি
থ্রি ডাইমেনশন। একটা ঘরের কিনারায় গেলে সেটাও হচ্ছে থ্রি ডাইমেনশন, এক্স ওয়াই জেড প্ল্যান যেগুলোকে বলা হয়, এক্স স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক এবং জেড এর স্থানাঙ্ক। ওকে, আচ্ছা, এটা হচ্ছে শুধু এক্স এর দিকে। আমি বোর্ডে যখন করাবো না তখন আরেকটু ভালোভাবে বুঝবে। এটা দিকে দেখো এক্স এর দিকে, তাহলে এটা হচ্ছে একদিকে যাচ্ছে, তাহলে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। নেক্সটটা দেখো, আমি এখানে কতগুলো দৌড় প্রতিযোগিতার একটা ছবি রেখেছি। একটা দৌড় প্রতিযোগী, দৌড়ে অংশগ্রহণকারী, সে মাটিতে হাতটা ছিল, যখন ফার্স্ট পজিশনে থাকে সে উঠছে এবং মিডিয়াম সাইজে উঠে কিছুক্ষণ ফার্স্ট যখন সে তার দৌড়টা শুরু করে এবং লাস্ট মধ্যে সে যখন স্পিডে দৌড়ায় সে সম্পূর্ণ দাঁড়িয়ে যায়। তুমি দেখো আমার এখানে কি, আমার নিচে এবং উপরের দিকে একটা লাইন রেখেছি, হালকা করে দেখো দুটা লাইন রেখেছি, এই যে এখানে একটা লাইন এবং এখানে একটা লাইন, ঠিক আছে। উপরের দিকে আমি তার হাইটটা মেজার করেছি এবং সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার উচ্চতা বরাবর সে যত উচ্চতায় আছে এবং সে বরাবর সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এটা আমার কোন কোন প্ল্যানে যাচ্ছে? এক্স ওয়াই প্ল্যান। আরো ইজিলি বলো, আমরা যখন গ্রাফ করি না, যে এইটার ভার্সেসে ওইটা, ধরো বেগের ভার্সেসে সময়ের ভার্সেসে বেগটা বাড়ছে, তাহলে এক্স ওয়াই প্ল্যান করি না, এই গ্রাফটাও হচ্ছে আমাদের দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। এটাও এই যে এই প্রতিযোগিতা দেখো সামনের দিকে যাচ্ছে এবং তার সাথে সাথে আমার উচ্চতাটা আছে না, উচ্চতাটা তো কনস্ট্যান্ট আছে, সেই উচ্চতা আছে, তাহলে এক্স ওয়াই এর সাথে মেজারমেন্ট করা যাচ্ছে না, সেটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে দেখো আমি একটি ইয়ার প্লেনের ছবি দিয়েছি। আমি এটা মানুষ দিয়েও করতে পারতাম, আমি এখানে একটু ব্যতিক্রম ধর্মী এনেছি ইয়ার প্লেনটা। দেখো ওকে যখন আমি মেজার আকাশে উঠছে, তাহলে কি আমি ত্রিমাত্রিক পারপাসে, তুমি নিচের ছবিটা একটু দেখো, ইয়োর রোল পিচ, তার পিচ প্রস্থটা, তার সামনের দিকে রোল যেটা সে ঝ্যাট অংশ লম্বা বরাবর যাচ্ছে, ঠিক আছে, এক্স এর দিকে। ইয়ো সে কি করছে আমার পাশে দেখো, এক্স ওয়াই জেড, এক্স ডিরেকশনে সে সরল পথে যাচ্ছে, সরল পথ বা যেই পথে যাবে তাকে সরল, ওটা ওর জন্য সরল পথ হচ্ছে। সে এক্স প্লেনে যাচ্ছে, তার একটু উচ্চতা আছে, সে আবার ব্যাকওয়ার্ডে একটা জায়গা করে নেয়, ঠিক আছে। এটা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে যেটা হয়, আর এটা হচ্ছে লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যেটা দেখি, অ্যাটাচ টু অবজেক্টটাকে আমরা লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে যখন করি তখন আমি এই প্লেনের চিত্রটাকে দেখিয়েছি। দেখো এখানে দ্বিতীয় চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করো, লোকাল কোঅর্ডিনেশনে আমি এভাবে দেখছি, যখন থেকে জ্যামেট্রিক্যালি আমি মেজার করতে যাই তখন আমার প্লেনের চিত্রটা পাশের চিত্রের মতো হয়ে যায়। কোনটা? এক্স ওয়াই প্লেনের মতো, অর্থাৎ ওর এক্স অক্ষের দিকেও মেজারমেন্টটা পাচ্ছি আমি, ওয়াই অক্ষের দিকেও মেজারমেন্টটা পাচ্ছি আমি, জেড অক্ষের দিকেও মেজারমেন্টটা পাচ্ছি। এইভাবে আমি একটা মানুষকেও যদি দাঁড় করে তাহলেও তার এক্স ওয়াই জেড প্লেন থাকবে। তাহলে আমরা মানুষরা কি 3D ডাইমেনশন, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল, ঠিক আছে। এবার 4 ডাইমেনশন 6 ডাইমেনশন আছে। 4 ডাইমেনশনটা তোমরা যখন হায়ার স্টাডিজে পড়বে, হায়ার স্টাডিজ করবে তখন 4 ডাইমেনশন সম্পর্কে জানতে পারবে। ওকে, তাহলে একটু ধারণা হলো আমি 3 ডাইমেনশনটা কি, ঠিক আছে। ওকে, একটু ভালো করে দেখে নাও। এবার যেটা রেখেছি এই প্রসঙ্গ কাঠামোর আরেকটা কাঠামো হচ্ছে জড় কাঠামো। একটু লেখাটা একটু ডার্ক হয়েছে তার জন্য একটু বোঝা যাচ্ছে না, সরি। জড় কাঠামোর সংজ্ঞাটা কি আমি মুখে বলে দিচ্ছি। জড় কাঠামোর সংজ্ঞাটা দেখো, পরস্পরের সাপেক্ষে অপরিবর্তিত আপেক্ষিক বেগে গতিশীল সমস্ত প্রসঙ্গ কাঠামোকে বলা হয় জড় কাঠামো। অর্থাৎ কি, আমি তোমার সাপেক্ষে যে একটা বেগে গতিশীল হচ্ছে সেই সমস্ত প্রসঙ্গ, আমি একটা প্রসঙ্গ কাঠামো, সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যেটা হচ্ছে সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর একটু আমি ইজিলি ভাবে বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কি, ধরো ট্রেনের কামরায় আমরা ট্রেনের কামরায় আছি, দুজন ব্যক্তি ট্রেনের কামরায় আছে। ট্রেন চলাকালীন সময়ে আমরা যেটা করছি, ট্রেন মুখোমুখি বসে আছে দুজন ব্যক্তি, তাহলে দুজনে কিন্তু গতিশীল, বাট আমাদের একজন অপরজনের কাছে মনে হবে তুমি স্থির, তোমার কাছে মনে হবে আমি স্থির, ঠিক আছে।
এটা হচ্ছে আপেক্ষিক বেগ যেটা বলা হয়, আপেক্ষিক বেগের ক্ষেত্রে যেটা বলা হয় যে তোমার মনে হবে আমি স্থির, ওর মনে হবে আমি স্থির, কিন্তু একজনের সাপেক্ষে ট্রেনটা এখানে প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করছে, আমি জড় পদার্থটা ওখানে বসে আছে, আমার সাপেক্ষে ওইটা চলছে, তাহলে জড় কাঠামোকে এখানে পরস্পরের সাপেক্ষে অপরিবর্তিত আপেক্ষিক বেগে, বেগ চেঞ্জ হচ্ছে না, একই বেগে চলছে, গতিশীল সমস্ত প্রসঙ্গ কাঠামোকে জড় কাঠামোটা বলা হয়। ঠিক আছে। আর যেটা আপেক্ষিক বেগের একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে ট্রেনের উদাহরণটা, অর্থাৎ আমরা দুজন মুখোমুখি বসে থাকলাম, দুজন যাত্রী, একজনের সাপেক্ষে অন্যজনের কি অবস্থানটা স্থির মনে হবে, অথবা একজনের সাপেক্ষে অন্যজনকে গতিশীল মনে হবে। তার চেয়ে বাইরে দেখো, তোমার প্ল্যাটফর্মে কেউ আছে, এমন সময় তোমার ট্রেনটা ছেড়ে দিল, তোমার মনে হচ্ছে সেই গতিশীল, আবার ওর মনে হচ্ছে তুমি গতিশীল, এটাও একটা আপেক্ষিকতার বিষয়। ঠিক আছে, ওটাও আপেক্ষিক বেগ, অর্থাৎ একজনের সাপেক্ষে অন্যজনকে গতিশীল মনে হওয়া বা একজনের সাপেক্ষে অন্যজনকে স্থিতিশীল মনে হওয়া, এটাই হচ্ছে আপেক্ষিক বেগের পারফেক্ট উদাহরণ। যদি বলতে যাও, এটা হচ্ছে আপেক্ষিক বেগের পারফেক্ট উদাহরণ। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর একটা কথা আছে, যে কথাটা তোমাদেরকে বলতে চাচ্ছি, পরম স্থিতি পরম গতি, যে কথাটা আছে, পরম স্থিতি পরম গতির যে এটা, ধরো এই জগতে কোনো কিছুই না পরম স্থিতিশীল বা পরম গতিশীল নয়। যেমন ধরো সূর্যের চারপাশে পৃথিবীটা ঘুরছে, বা পৃথিবীর সাপেক্ষে আমরাও কিন্তু ঘুরছি, যেহেতু পৃথিবীটা ঘুরছে তাহলে আমরাও ঘুরছি, কিন্তু আমাদেরকে মনে হচ্ছে কি স্থির, আমরা মনে করছি আমরা স্থির, কিন্তু আমরা স্থির নই, আমরা ঘুরছি, সূর্যের সাপেক্ষে আমরা ঘুরছি সারাক্ষণ। তাহলে আবার অন্য পারপাসে করতে গেলে মনে হচ্ছে যে আমরা গতিশীল, কিন্তু ওইখান থেকে মেজার করতে গেলে আমাদেরকে স্থির লাগছে। ঠিক আছে, তাহলে দেখা গেল কি একটা কথাই বলতে পারি, আমি ছোট করে কথাগুলো বলি, যে এই পৃথিবীতে কোনো কিছুই পরম স্থিতিশীল নয়, কোনো কিছুই পরম গতিশীল নয়, একটা আরেকটার সাপেক্ষে স্থিতিশীল, আরেকটার সাপেক্ষে গতিশীল। অর্থাৎ তোমার সাপেক্ষে আমি কোনো সময় গতিশীল লাগছে, তোমার সাপেক্ষে আমাকে কোনো সময় স্থিতিশীল লাগছে, এটা সম্পূর্ণ আপেক্ষিকতার বিষয়। এই জিনিসগুলো আরেকটু মেজারমেন্ট হয় যখন আমরা রিলেটিভিটি একটা টপ নিয়ে আছে, টপ সাবজেক্ট আছে, যখন পড়তে যাই তখন ওই সম্পর্কে, ডাইমেনশন সম্পর্কে, এই পরম গতিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পাওয়া যায়। আমার বাচ্চাগুলো অতটুকু ধারণা নেওয়ার আপাতত দরকার নেই, মাথাটা নষ্ট হয়ে যাবে। আমি আপাতত যেটা বলছি, পরম স্থিতিশীল হচ্ছে একজনের সাপেক্ষে অন্যজন, কোনো কিছুই পরম স্থির নয়, কোনো কিছুই পরম গতিশীল নয়। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপেক্ষিক বেগ, তোমার সাপেক্ষে আপেক্ষিকতা, তোমার কাউকে ধরো ভালো লাগছে না, আবার আমার তাকে ভালো লাগছে, তোমার হয়তো আমার পড়াটা ভালো লাগছে না, আবার অন্য টিচার পড়াটা ভালো, এটি সম্পূর্ণ হচ্ছে এই যে ভালো লাগা না লাগা, এই সবগুলোই হচ্ছে কি আপেক্ষিকতার বিষয়। কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না, কোনটা বুঝতে, তুমি হয়তো আমার লেকচারটা বুঝতে পারছো না বা অন্যজনের লেকচারটা ইজিলি বুঝতে পারছো, এটা হচ্ছে সম্পূর্ণ আপেক্ষিকতার বিষয়। তোমার পারপাসে আরেকজন দেখবে হয়তো ও অন্য কারো লেকচারটা বুঝতে পারছে না, যে আমার লেকচারটা বুঝতে পারছে, এটা হচ্ছে সম্পূর্ণ আপেক্ষিকতার বিষয়। তাহলে আমাদের মনের ব্যাপারটার ভিতরেও কি রয়েছে, ফিজিক্স রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো, এই স্লাইডটিতে আমি গতির সমীকরণগুলো লিখেছি। গতির সমীকরণগুলো তোমরা ভালো করে জানো, s equal to ut plus half at a square, v square equal to u square plus 2as, a equal to v minus u divided by t, and v is equal to, অর্থাৎ গড় বেগ যেটা হচ্ছে u plus v divided by 2, এগুলো হচ্ছে গতির সমীকরণ। এই গতির সমীকরণগুলোতে লুকিয়ে আছে আমার সরণ, ত্বরণ, সময়, শেষ বেগ, আদি বেগ, এইগুলো। এখন তোমাদেরকে ফার্স্টের দিকে আমি একটু বললাম না যে আমার এই গতির সমীকরণগুলো কিভাবে পাচ্ছি, নিউটনের সূত্রগুলো আমি কিভাবে মডারেট করে ক্যালকুলাসের মাধ্যমে পাবো, এবং এছাড়াও এই যে ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ বলা হয় এখানে, যেটা বল তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক বেগ, এই জিনিসগুলো না এই গতির সমীকরণ থেকে আমরা পাবো। তা কিসের মাধ্যমে পাবো,
মাত্র ক্যালকুলাসের মাধ্যমে। অর্থাৎ এই মডারেশনগুলো এখানে আছে, যে এই যে আমি স্মরণ পাচ্ছি, শেষ বেগ আদি বেগ দিয়ে মেজারমেন্ট করে আমি একটা স্মরণের ইকুয়েশন দাঁড় করালাম, বেগের ইকুয়েশন দাঁড় করালাম, ত্বরণের ইকুয়েশন দাঁড় করালাম, সেই জিনিসগুলো আমি মডারেট করে আরেকটু মডারেট করে অন্যভাবে একই জিনিস পাবো, কিন্তু অন্য পদ্ধতিতে আনবো, ক্যালকুলাস পদ্ধতি যেটার নাম, সেটাই হচ্ছে এই এসএসসি লেভেলে একটু গতিবিদ্যা মডারেশন। ঠিক আছে, পরবর্তী ইয়েতে দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ডিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই তিনটে সমীকরণ হচ্ছে কিসের সমীকরণ তোমরা তা জানো, এগুলো হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। পরন্ত বস্তুর সমীকরণের সাথে গতি সমীকরণের বেসিক ডিফারেন্সটা দেখো, যেখানে নর্মাল ত্বরণটা দিয়ে দিল, সেখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে এসে এটাকে জি দেওয়া হয়েছে, ওখানে স্মরণ হয়েছে এস, এখানে সেটাকে আমরা হাইট মেজারমেন্ট করেছি। শুধু 4 নম্বর সূত্রটা এখানে নেই, বাদ বাকিগুলো সব ঠিক আছে। যেখানে স্মরণ মানে দূরত্ব যেখানে হচ্ছে সেখানে আমি হাইট মেজার করেছি, যেখানে সাধারণ ত্বরণটা হচ্ছে সেখানে আমি এখানে ত্বরণটাকে আমি জি দ্বারা মেজার করেছি। একটু পরন্ত বস্তু সম্পর্কে একটু ধারণা দিই। এরিস্টটল ভারী বস্তু হালকা বস্তুর তুলনায় দ্রুততর গতিতে উপর থেকে নিচে পতিত হয়, এই ধারণাটি কিন্তু দিয়েছিলেন। এটা দিয়েছিলেন প্রায় 2000 বছর আগে। 2000 বছর ধরে কিন্তু এই ধারণাটা টিকে ছিল। তখন কি ছিল, কারণ অতটা হিসাব বা যুক্তি করে মানে বৈজ্ঞানিক ভাবে ওইটাই ছিল যে বৈজ্ঞানিকভাবে মেজারমেন্ট করে আনা তখন পদ্ধতিটা ছিল না, যখন এরিস্টটল ধারণাটা দিয়েছিল, মানে ছিল ওইভাবে, আরেকটু মডারেশনটা ছিল না আর কি তখন। অর্থাৎ 2000 বছর ধরে এই জিনিসটা টিকে যায়। ঠিক আছে, এই পরন্ত বস্তুর সূত্রগুলো গতির মানে পরন্ত বস্তুর সূত্রগুলো কি আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে গ্যালিলিও, বিজ্ঞানী গ্যালিলিও। তিনি বেগ ও ত্বরণের সংঘাত্মক এবং ত্বরণের পরিমাপের পরোক্ষ পদ্ধতি উদ্ভাবন করেন। কে? অর্থাৎ ত্বরণের সংঘাত্মক এবং ত্বরণের পরিমাপের পরোক্ষ পদ্ধতি উদ্ভাবন করেন কে? বিজ্ঞানী গ্যালিলিও। মানে প্রবাদে আছে যে একটা জিনিস আছে যে গ্যালিলিও এই পরন্ত বস্তুর সূত্রটা আবিষ্কার করেছিলেন পিসার টাওয়ার থেকে। হেলানো মন্দির যেটা বলা হয়, ওটাকে পিসার টাওয়ার বলে। পিসার টাওয়ার থেকে ভারী ও হালকা পাথর ছেড়ে দিয়েছিলেন এবং তিনি এটা প্রদর্শন করেছিলেন যে এরা একই গতিতে পতিত হয়। ঠিক আছে, আসলে দেখা যাচ্ছে কি গ্যালিলিও অনেক বেশি সূক্ষ্ম কৌশল ব্যবহার করে প্রমাণ করেন যে ভারী বস্তু ও হালকা বস্তু নির্দিষ্ট গতিতে নয়, নির্দিষ্ট ও অভিন্ন ত্বরণ নিয়ে পতিত হয়। যদি এদের কি হয়, যদি এদের একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়। এই জন্য গ্যালিলিও কি করেন, ঢালু মসৃণ তলে বল গড়িয়ে পড়তে দিয়ে পতনকাল এবং পথের দূরত্ব মেপেছিলেন। ঠিক আছে, এই কৌশলটাকে পতনকাল বিবর্তিত হয়েছে। সরাসরি পতনকালের তুলনায় যা পরিমাপ সহজতর, মানে একটা বস্তু যখন সরাসরি পড়বে তার থেকে এই কৌশলটা অবলম্বন করলে অনেকটা সহজে এর পরিমাপটা পাওয়া যাবে। অর্থাৎ লাস্ট পরন্ত বস্তু নিয়ে লাস্ট ফিনিশিং কথা হচ্ছে, ত্বরণ যদি স্থির থাকে তাহলে মোট ব্যয়িত সময় এবং মোট অতিক্রান্ত দূরত্বের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় সেটাই গ্যালিলিও এই সূত্রের মাধ্যমে প্রতিপাদন করেছেন। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র নামেও পরিচিত। আর গতির যে সূত্রগুলো আছে সেগুলো স্যার আইজ্যাক নিউটন করেছেন। আর স্যার আইজ্যাক নিউটন এগুলো কি উদ্ভাবন করেছিলেন। আচ্ছা, তাহলে তোমরা একটু ভালোভাবে নাও যে যেটা বলেছিলাম তোমাদেরকে গতি নিয়ে যেটা বলেছিলাম। এখন আমি তোমাদেরকে যে জিনিসগুলো একটু বলবো, স্মরণ, গড়বেগ, সুষম বেগ সব কিছুই জানো তোমরা, সব কিছুই জানার মধ্যে আছে। তবু একটু ওই যে মডারেশন বললাম না, মডারেশনগুলো কীভাবে হচ্ছে এই জিনিসটা আমি একটু বলবো আজকে। তাহলে চলো আমরা একটু স্লাইডে যে দেখি জিনিসগুলো কিভাবে হচ্ছে। প্রথমে আসো, আমি স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি যে প্রসঙ্গ কাঠামো,
ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো যেটা বললাম, যেটা বস্তু সাপেক্ষে যেটা বললাম, যে আমি ওখানে বলেছিলাম যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আমি স্লাইডে তোমাদেরকে সংজ্ঞাটা দেখিয়ে দিয়েছি। তো প্র্যাকটিক্যালি আমি আরেকটু তিনটে উদাহরণে দিয়েছি, বাট আরেকটু প্র্যাকটিক্যালি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ যদি তুমি ধরলাম তুমি যাচ্ছ একটা সরল পথে, ঠিক আছে, ক্লিয়ার করে বলবে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে সরল পথে যাচ্ছ, তাহলে তুমি কোন দিকে যাচ্ছ? একটা সরল পথে যাচ্ছ, এ থেকে বি, ঠিক আছে। আমি এটাকে আবার কি ধরতে পারি? দূরত্ব না, দূরত্ব যাচ্ছে, এ থেকে বি দূরত্ব যাচ্ছে, এটা হচ্ছে আমার ডিস্টেন্স, আবার এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, আবার এটা হচ্ছে আমার কি, আমি যদি প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে করতে যাই, এটা হচ্ছে আমার কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আমি একটা দিকে মেজার করছি। আর তোমার হাইটটা যদি আমি বিবেচনা করি যে তুমি এই হাইটেও তুমি এখানে যাচ্ছ, তাহলে এই হাইটেও তুমি চলতে থাকবে এক পয়েন্ট থেকে বি পয়েন্ট। তাহলে আমরা লেখচিত্র আঁকার সময় আমরা এক্স প্লেন ওয়াই প্লেন করেছি না? হরিজন্টাল প্ল্যানটাকে আমি এক্স প্লেন ধরেছিলাম, ভার্টিক্যাল প্ল্যানটাকে আমি ওয়াই ধরেছিলাম, ঠিক আছে। তাহলে এই এক্স প্লেন ওয়াই প্লেন অনুসারে যদি একটা মানুষের গতিকে আমি মেজার করতে যাই, তখন এটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কারণ আমি এই উচ্চতায় আছি, আমাকে যদি বলা হয় সে এই উচ্চতায়, এই উচ্চতায় একটা মানুষ কতটুকু সে পথ পাড়ি দিয়েছিল, তার এত দূর যাওয়ার পরে তার এতটুকু হলো, তাহলে আমি যদি এইভাবে অর্থাৎ ঢাল এঁকে যদি করতে যাই, তাহলে সেটা কি হচ্ছে আমার দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এখন আসো আমি যদি আরেকটু বলি যে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আমরা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, প্রত্যেকটা ব্যক্তি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ধরো আমি একটা ঘরের কর্নারে দাঁড়িয়ে আছি, তাহলে ঘরের উপরের দিকে যে উচ্চতা সেটা হচ্ছে এটা, ঘরের প্লেন তোমার বরাবর সামনে, এবং কর্নারের সাইডে এভাবে একটা জিনিস আছে দেখবে পিছনের দিকে, তাহলে সেই প্লেনটাকে আমি ধরলাম ওয়াই, ওখানে ধরলাম এক্স, ধরলাম জেড, ঠিক আছে। কার সাপেক্ষে? মূলবিন্দু। মূলবিন্দু কি আমি ভালো করে জানি, আমরা সবাই জানি, রেখাচিত্র করেছে, মূলবিন্দু কি জানি, ওটা না বললেও সাথে। তাহলে আমাকে যদি মেজার করি, আমি যদি এভাবে দাঁড়াই, তাহলে আমার সামনে সামনেটা হচ্ছে এক্স প্লেন, আমার উচ্চতাটা হচ্ছে জেড প্লেন, আমার পিছনে ব্যাক সাইডের যদি আমি একটা রেখা করি সেটা হচ্ছে ওয়াই প্লেন, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে থ্রি ডাইমেনশনাল, ওকে। অর্থাৎ থ্রি ডাইমেনশনাল হচ্ছে তার তিনটা অক্ষ বরাবর সে কাজ করবে, এক্স প্লেনে থাকবে, ওয়াই প্লেনে থাকবে, জেড প্লেন, অর্থাৎ তিনটা স্থানাঙ্ক থাকবে তার থ্রি ডাইমেনশনাল। 3D টিভিতে আমি তোমাদেরকে বললাম যে বাস্তব 3D টিভি যেটা করা হয় সেটা হচ্ছে বাস্তব মনে হবে, তোমাকে মনে হবে তোমার সামনেই মানুষটা দাঁড়িয়ে আছে। এইভাবে তুমি যদি একটা এয়ারপ্লেনের ছবি দেখিয়েছি আমি স্লাইডে তোমাদেরকে, এয়ারপ্লেনটা করো, তা সেই ক্ষেত্রে ওই এয়ারপ্লেনটা যদি হয় এভাবে, সেই এয়ারপ্লেনটা মেজারমেন্ট করলে এক্স প্লেন, ওয়াই প্লেন, জেড প্লেনে, তাহলে তোমরা সেটা মেজারমেন্ট করতে পারো। একটা উড়ন্ত পাখিকেও তোমরা 3D প্লেনে মেজারমেন্ট করতে পারবে। এই ক্ষেত্রে 3D প্লেনের ক্ষেত্রে তোমার প্রসঙ্গ কাঠামো সম্পর্কে ম্যাডাম আরেকটু দিবে। আচ্ছা, তাহলে আরেকটা বলি, অবস্থান ভেক্টর এর এই প্রসঙ্গ কাঠামো রেফারেন্স আমি কি কি পাবো? প্রসঙ্গ এর অবস্থানটা কোথায়? ধরো আমি এখানে অবস্থান ভেক্টরটা দিলাম, এখানে করলাম, ঠিক আছে। তার দূরত্বটা, সে কতটুকু উচ্চতাতে উঠলো সেটা মেজার করতে পারবো, সে কতটুকু উচ্চতায় গিয়েছিল মেজার করতে পারবো, সে কতটুকু সময়ে কতটুকু উচ্চতা উঠেছিল সেটা মেজার করতে পারবো। অর্থাৎ গতির সব কিছু বর্ণনা করতে গেলে আমাকে কাকে লাগবে? আমার প্রসঙ্গ কাঠামোকে লাগবে, ওকে। আসুন এখন তোমাদেরকে যে জিনিসটা সম্পর্কে আরেকটু ধারণা দেবো। কিছুক্ষণ আগে বলেছি আমি এই গতিবিদ্যার ক্ষেত্রে ক্যালকুলাসটা কেন আমাদের লাগছে, ঠিক আছে। চলো তাহলে ক্যালকুলাসটা কেন লাগছে আমি একটু দেখি, আমি কিছু সূত্র দিচ্ছি এখানে তোমাদেরকে। দেখো তোমাদেরকে আমি ফার্স্ট টপিকটা কিছুক্ষণ আগে বললাম যে এখানে ক্যালকুলাস কিসের জন্য লাগে। ক্যালকুলাস জিনিসে ক্যালকুলাসের দুইটা পার্ট বলেছি তোমাদেরকে আমি স্লাইডে।
যে একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনটা কিসের জন্য লাগে? ডিফারেন্সিয়েশন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসটা মেজার করার জন্য। অর্থাৎ আমাদের ধরো তাৎক্ষণিক বেগ, আমি কিছুক্ষণ পরে বলবো তাৎক্ষণিক বেগের কথা। এটা 9-10-এও পড়ে এসেছো তোমরা। হঠাৎ করে ওই মুহূর্তে একটা বেগে চলছে, হঠাৎ করে ওই মুহূর্তের আমি গতিটা বের করতে চাচ্ছি, ওইটা বেগ বের করতে চাচ্ছি। একটা বস্তু কণা একটা নির্দিষ্ট বেগে চলছে, হঠাৎ করে ওই মুহূর্তে আমি বললাম এই মুহূর্তে আমার ব্যাগটা কত, 0.1 সেকেন্ডে 0.2 সেকেন্ড তাৎক্ষণিক বেগ যেটা হয় একটা। তাহলে আমাকে দুটো কি ওই মুহূর্তে মেজারটা করবো কিভাবে? আমি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে যে একটা পরিবর্তন হয়, একটা ফ্যাক্টরের যে পরিবর্তনটা হয় সেটাকে মেজার করা। তাহলে এখানে অপারেটর হিসেবে অপারেটর হচ্ছে কি, অপারেটরের কাজ করা হচ্ছে কি একটা রাশিকে অপারেট করে নতুন একটা রাশিতে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে এখানে অপারেটর হিসেবে কাজ করছে কি ডিডি এক্স হতে পারে, ডিডি টি হতে পারে, সেটা তার চলকের উপর এবং অবস্থানের উপর নির্ভর করছে। সেটা আমি এক্স এর সাপেক্ষে করছি না টি এর সাপেক্ষে করছি। এক্স এর সাপেক্ষে করলে এক্স ডিডি এক্স লিখতে হবে, আর যদি আমি টি এর সাপেক্ষে করি অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি আমি পরিবর্তনটা ধরতে চাই তাহলে আমাকে ডিডি লিখতে হবে, ডিডি এক্স ডিডি টি। ওকে, অর্থাৎ একটা ভেক্টর রাশিকে একটা টি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে সাপেক্ষে পরিবর্তনের যে হারটা হয় বা নতুন পরিবর্তিত হয়ে যে রূপটা পাওয়া যায় সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। ঠিক আছে, ওটাই হচ্ছে অন্তরীকরণ। আচ্ছা, তখন আমি ফার্স্টে একটু মুখে মুখে বলেছিলাম স্লাইডে, যে যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলি আমি একটু, যে আমি চাচ্ছি কি একটা অনেক বড় লম্বা একটা তার, ঠিক আছে, অনেক লম্বা একটা তার তাকে বললাম, তারপর বললাম এই আমার এই তারটার মাপ আমি একটা যে কোনো ফিতা দিয়ে বা কোনো একটা স্কেল দিয়ে মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, এখন আমি বললাম জাস্ট এই জায়গাটার মাপ আমি মাপবো। ঠিক আছে, আমি আপনার ব্ল্যাক করে দিচ্ছি, এই জায়গাটার মাপ পাবো। তাহলে এটাকে আমার সম্ভব? এত বড় তার থেকে ক্ষুদ্র একটি পার্টের মেজারমেন্ট করা, তো এটা অসম্ভব আমাদের পক্ষে। এই অসম্ভবটার জন্য এইটাও সম্ভব। কিসের মাধ্যমে? এই অসম্ভবটাকে সম্ভব করতে পারে কে? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসটা মেজারমেন্ট করতে পারি। তার জন্য ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আছে, সেগুলো আমাকে ফলো করতে হবে। যেমন একটু দেখো, আমি ফার্স্ট সূত্র দিয়েছি ডিডি এক্স 5u, এগুলো একটু মনে রাখতে হবে। 5u চলক হিসেবে কাজ করছে এখানে, আর এখানে এটা হচ্ছে ফাংশন, 5u হচ্ছে ফাংশন, আর এখানে চলকে x। তাহলে x এর সাপেক্ষে আমি এই ফাংশনটা নতুন একটা রূপ পাবো। তখন আমাকে কি করতে হয়? 5 যেহেতু সহগকে সামনে রাখলাম, du ডিভাইডেড বাই dt। ওকে, সেকেন্ডটা দেখো ডিডি x টু দি পাওয়ার n। তাহলে আমি এখানে x টু দি পাওয়ার, ফার্স্ট একটা সহগ ছিল, এবার দিয়েছি পাওয়ারে এসে দেখো কি হচ্ছে, পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসবো। ডিফারেন্সিয়েশন হচ্ছে নিয়ম কি, যত থাকবে তার থেকে এক বাদ। তাহলে ডিডি n হচ্ছে পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম n, x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, থার্ডটা দেখো, থার্ডটা রেখেছি গুণাকারে, ডিডি এক্স ইউভি। তখন আমার কি হয়? ডিডি এক্স ইউভি সহগ ফাংশন দুইটার একটা ফাংশনকে রেখে দ্বিতীয় ফাংশনকে অপারেট করব। তাহলে ইউ কে রেখে দিলাম, ফার্স্ট ফাংশনটাকে রেখে দিলাম ডিভি ডিভাইডেড বাই ডিএক্স প্লাস, তারপর আবার দ্বিতীয় ফাংশনটাকে রেখে দিলাম ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স। ওকে, ফোর্থ নাম্বারে আসো, ডিডি এক্স সাইন এক্স। এবার একটু আমি সাইন কজের বেলাতে যাই, সাইনটা কনভার্ট হয়ে যায় কজ। ফিফথ নাম্বারটা দেখো ডিডি এক্স কজ এক্স। তখন ওই যে আমি করি না লেখচিত্রের মধ্যে চারটা পার্ট দিই, প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস এবং অল দিয়েতে যেটা দিই গাণিতিকে, ডিডি এক্স কজ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন এক্স। তারপরে দেখো লগের ক্ষেত্রেও আছে ডিডি এক্স লগ এক্স, সেটা হয়ে যায় 1/x। 7 নাম্বারটা দেখো ডিডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার এম এক্স এর ক্ষেত্রে পাওয়ারটা চলে আসলো, এমটা চলে আসলো, ই টু দি পাওয়ার এম এক্স যেরকম আছে সেরকম থাকে, শুধু ওই যে সহগ যেটা দিলাম এম সেটা চলে আসলো।
অর্থাৎ এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমি কি করতে পারি, এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমি কোনো বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনটা মেজার করতে পারি, বা কোনো একটা তারের ক্ষুদ্র অংশটা মেজার করতে পারি। কোনো কিছুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে মেজার করার জন্য আমার ডিফারেন্সিয়েশন লাগে। তাহলে এটা ডিফারেন্সিয়েশনের কাজ। আমি যদি একটা তোমাদেরকে এই সূত্রের বেসিসে একটা জিনিস দিই, ধরো আমাকে ডি ডি এক্স তোমাদেরকে দিলাম 5 ইউ টু দি পাওয়ার 5, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে দেখো। তাহলে এটা ডিফারেন্সিয়েশন হবে 5, আবার সহগটা নিয়ে আসলাম 5 into 5, তাহলে কি হয় ডি ডি এক্স ব্র্যাকেটে কি হবে, ইউর মানটা কি হবে ইউ টু দি পাওয়ার 5 minus 1, তাহলে কি হয় 25 ডি ডি এক্স ইউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এভাবে করে। তারপরে যদি আমি এখানে আবার একটা দিই, আমি টি এর সাপেক্ষে দিই, তাহলে আমার কি হবে, আমাকে ধরলো a টু দি পাওয়ার 6, সাপোজ ধরো a টু দি পাওয়ার 6, তাহলে আমার কি আসছে 6 ডি এ 6 minus 1 divided by dt, অর্থাৎ 6 d dt a minus a to the power 5। ওকে, এভাবে করে ডিফারেন্সিয়েশন গুলো করা হয়। এগুলো তোমরা ম্যাথমেটিক্সে আরো জানবে। আমার শুধু বেসিক্যালি জিনিস যেগুলো লাগে, এই দুইটা জিনিস কাজ করে আমার পরীক্ষার ক্ষেত্রে। এই দুইটা জিনিস ভালোভাবে লাগে আমার। একটা কথা বলে রাখি, হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা যে সাধারণ সংজ্ঞাগুলো দিয়েছিলাম, সেই সাধারণ সংজ্ঞাগুলো থাকবে। যদি তোমাকে তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি বলা হয়, তখন আমাকে ক্যালকুলাসের ভাষাগুলো ইউজ করতে হয়। আমরা বেগ ত্বরণ যে সম্পর্কে জানি, যেমন অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাহলে তাৎক্ষণিক ত্বরণ যদি বলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হবে, কিন্তু শূন্য নয়, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে অসমবেগে যে পরিবর্তন হয় সেটা হচ্ছে বেগের যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে সময়ের সাথে বেগের যে পরিবর্তনটা হয় বা অসমবেগের যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে ত্বরণ। তাহলে আমি ওটাকে লিখতে পারি ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। ঠিক আছে, অর্থাৎ ওখানে তখন কি করতে হয়, লিমিট পুট করতে হয়। আচ্ছা, এটা আমি একটু দেখাবো নেক্সট স্লাইডে। আচ্ছা, এটা একটু শেষ করে নিই। তারপর এবার আসো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো ভালো করে দেখে নাও। ভালো করে দেখে এবার ইন্টিগ্রেশনটা একটু করতে হবে। ওকে, ইন্টিগ্রেশনটা একটু করছি। আসো এবার ইন্টিগ্রেশনটা নিয়ে আলোচনা করি। ইন্টিগ্রেশনটা তোমাদেরকেও স্লাইডের করার সময় ডিফারেন্সিয়েশন যেভাবে বলেছি সেভাবে ইন্টিগ্রেশনটাও একটু বলেছি। ইন্টিগ্রেশনটা হচ্ছে বড় কিছুকে আমার একটা লিমিটে এনে একটা মেজারমেন্ট করা। ইন্টিগ্রেশনটা লিমিট দিয়েও মেজার করা যায়, উইদাউট লিমিটেও মেজার করা যায়। অর্থাৎ আমার থেকে পৃথিবীর দূরত্বটা, গ্রহ থেকে গ্রহের দূরত্বটা, পৃথিবী থেকে গ্রহের দূরত্বটা, এগুলো আমাদের পক্ষে মেজারমেন্ট করা সম্ভব হতো না যদি না ইন্টিগ্রেশনটা থাকতো। ইন্টিগ্রেশনের কারণে আমরা খুব সহজে সেই মেজারমেন্টগুলো করতে পারি। ঠিক আছে, এখন সূত্রগুলো দেখো, একটু বেসিক পার্থক্য আছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে। ফার্স্ট সূত্রটা দেখো x টু দি পাওয়ার n dx, তাহলে কি ওখানে ছিল এক ভাগ, আর এখানে হচ্ছে এক যোগ, এবং ওই যে সংখ্যাটা যোগ হচ্ছে সেটা সম্পূর্ণ দিয়ে ভাগ। তাহলে x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই x টু n প্লাস 1। অর্থাৎ আমি এখানে একটু করে বুঝিয়ে দিই। যদি আমার হয় এক নম্বর সূত্রটার বেসিসেই ধরি x টু দি পাওয়ার 5 ধরলাম, তার ইন্টিগ্রেশন করব। তার ইন্টিগ্রেশন কি হবে, x টু দি পাওয়ার 5 dx ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই ওই সংখ্যাটা দিয়ে দাও, যেটা পাওয়ার হচ্ছে সেটা দিবে 5 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6। ওকে, হ্যাঁ, এখানে dx টা ওটা চলে যায়,
অপারেট করার পরে অথবা অপারেশন হয়ে যাওয়ার পরে ওটা চলে যায়, তখন রেজাল্টটা লিখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে এভাবেই আসে ইন্টিগ্রেশনে। তাহলে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের বেসিক পার্থক্যটা কোথায়? ডিফারেন্সিয়েশনে হচ্ছে এক বাদ, আর ইন্টিগ্রেশনে হচ্ছে এক অ্যাড, এবং ওই অ্যাডটা দ্বারা যে অ্যাডটা হয়ে যে সংখ্যাটা পাচ্ছি, যে পাওয়ারটা পাচ্ছি, সেটা দিয়ে আবার তাকে ভাগ। আচ্ছা, নিচের গুলো দেখো, sin dx ইকুয়াল টু মাইনাস cos x, ওখানে ছিল কি প্লাস cos x, এখানে হয়ে গেছে মাইনাস cos x। আবার cos x ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু হচ্ছে sin x, উল্টো ঘটনাটা হচ্ছে। 4 নম্বরে দেখো 1/x dx ইকুয়াল টু কি log x। তাহলে বেসিক পার্থক্যটা ধরতে পেরেছো কোথায় আছে? এইগুলো সব ছোট ছোট জিনিস, তোমরা এগুলো আমার এখানে ক্যালকুলাসে প্রয়োগ করে আমার নেক্সট চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা বলো, গতিবিদ্যা বলো, সামনে যে চ্যাপ্টারগুলো আসবে সেগুলোতে সবগুলোতে কাজে লাগবে। তার জন্য আমি ছোট ছোট একটু করে ধারণা দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে ইজি হয়। যেহেতু ম্যাথমেটিক্সে এখনো তোমাদেরকে ক্যালকুলাসটা শুরু করেনি, তার জন্য আমার এখানে ধারণা না পেলে আমার ফিজিক্সের চ্যাপ্টারগুলো তোমরা বুঝবে না। আর একটু ক্লিয়ার করে বলি আমি তোমাদেরকে, ইন্টিগ্রেশনটা হচ্ছে, অর্থাৎ আমি একটা বস্তুকণার উপর যখন বল প্রয়োগ করছি, সে ধরো বক্রপথে যাচ্ছে, কোনো সময় সে বক্রপথে যাচ্ছে। আর একটু করে ভালো একটু ধারণা নিয়ে নাও, আমি একটা বস্তু কণার উপর যখন ফোর্সটা অ্যাপ্লাই করলাম, এটা আমার বস্তু কণা, ফোর্সটা অ্যাপ্লাই, সে যেতে যেতে কোনো সময় এখানে নামলো, কোনো সময় এখানে গেল, কোনো সময় এখানে গেল, কোনো সময় এখানে গেল, কোনো সময় এখানে গেল, অর্থাৎ তার চলনের ধরনটা হচ্ছে বক্র। ঠিক আছে, আমি যদি একটা সরলরেখা দিয়ে একটা প্যাটার্ন আঁকি, তাহলে দেখো ওর গতিপথটা হচ্ছে এখানে ভিন্ন, তাহলে তার সরণটা ডিফারেন্ট হচ্ছে না বল প্রয়োগের ফলে? তার সরণটা কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে। তাহলে আমার মেজার করা খুব কঠিন না এই জিনিসটা? তাহলে আমি যখন কাজ বের করতে যাব, কতটুকু কাজ করবো, ঠিক আছে, বস্তুটা কতটুকু কাজ করবো, তাহলে আবার এটা মেজার করা খুব কঠিন হয়ে যাবে। তখন আমি এই ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে তাকে একটা আমি সীমার মধ্যে বান্ডিং করে ফেলবো, একটা সীমার বন্ড করে ফেলবো। সেই বন্ডটা দেখো, সে এতটুকু উঠলো, আবার নামলো কতটুকু, এতটুকু, ঠিক আছে, এতটুকু উঠা, আপার এবং লোয়ারে এতটুকু থাকলো, তাহলে আমি আমার সীমাটা পেয়ে গেছি। সে এতটুকু উঠেছে, তার বেশি উঠেনি, সে এতটুকুতে নেমেছে, তার বেশি ফোর্স যখন অ্যাপ্লাই করছে, তাহলে তাকে আমি একটা সীমা পেলাম না? যদি আমাকে এটা x1 ধরি, এটাকে x2 ধরি, তাহলে আমার সীমা কি হচ্ছে? আমার সীমা হচ্ছে x1 টু x2। যদি আমি তাহলে ওকে আমি দেখি, একটু দেখো, আমি যদি তাকে আমার ইন্টিগ্রেশন, এই পথটাকে ইন্টিগ্রেশনে লিখতে যাই, আমার ফোর্স ধরো এই বলটা আমি প্রয়োগ করলাম, তাহলে আমার ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, আমার লিমিট কতটুকু? x1 টু x2 f, সে কতটুকু পথ গেছে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করে। এটাও কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে হচ্ছে, অনেক দূরত্বের ক্ষেত্রে। তাহলে বড়টা মেজার করছে ক্ষুদ্র থেকে, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ওকে হচ্ছে বড় হচ্ছে, আর ওখান থেকে বড় থেকে ক্ষুদ্র আনছে, আর এখান থেকে ছোট ছোট বিন্দুকণা মিলে একটা সাগর হচ্ছে। অর্থাৎ এখানে ছোট ছোট দূরত্বগুলো থেকে আমি একটা বড় জিনিসকে মেজার করছি। ঠিক আছে, এটাই হচ্ছে মেন থিং। তাহলে এটা না আমার এই রূপটার ব্যাখ্যা, এটা না? ঠিক আছে, সে কতটুকু উঠছে? x2 পর্যন্ত উঠতে পেরেছে, তাহলে আমি তার সর্বোচ্চ সীমাটা পেয়ে গেলাম। সে কতটুকু নেমেছে? x1 পর্যন্ত নেমেছে, তাহলে তার সর্বনিম্ন সীমাটা আমি পেয়ে গেলাম। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র করে যাচ্ছে, ডিফারেন্ট সরণ না? তাহলে আমাকে টোটাল পথটা যদি আমি কতটুকু কাজ করেছে আমি নর্মালি বলতে পারবো না। আমি নর্মাল চোখে গেলে হিজিবিজি লাগবে আমাকে, যে ও এতটুকু করেছে, আবার এখানে গেছে, আবার অতটুকু উপরে উঠেছে, আবার অতটুকু নিচে নেমেছে, তাহলে আমি ওটা পারবো না। তখন আমাকে এই হিজিবিজিটা থেকে সরলভাবে এনে তাকে সরলভাবে বের করে এনে তাকে একটা প্রকৃত রূপ দিতে আমাকে এই ইন্টিগ্রেশনটা ইউজ করতে হবে। সেই ইন্টিগ্রেশনটা তাহলে লোয়ার লিমিট পেলাম x1 এবং আপার লিমিট পেলাম x2, তাকে আমি লিমিটে বাউন্ডিং করে দিয়েছি। তারপরটাকে কত দিয়েছি? তাকে দিয়েছে ফোর্স, f কে রেখেছি। সে কতটুকু ক্ষুদ্র, সবগুলো দূরত্ব কত? dx, টোটাল dx ছিল, এবং ক্ষুদ্র দূরত্ব যেহেতু, সেগুলোকে আমি কি দ্বারা ডিনোট করেছি? dx দ্বারা, অর্থাৎ f dx। এবার আমি ইন্টিগ্রেশন করবো, আমার যাই আসে তাই হবে, f এর মান যা হবে ওখানে বসিয়ে আমি মেজার করবো। অর্থাৎ কথা হচ্ছে কি, ডিফারেন্সিয়েশন হচ্ছে অনেক বড় একটা জিনিস থেকে ক্ষুদ্র জিনিস মেজার করার জন্য আমাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, আর ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষুদ্র 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 ক্ষুদ্র
থেকে আমি বড় একটা জিনিসকে মেজার করতে পারবো। যেমন আমার থেকে পৃথিবীর দূরত্বটা মাপতে গেলে আমার তো কোনো স্কেল ওখানে কাজে লাগছে না, কোনো বা কিছু দিয়ে আমি ওখানে মাপতে পারছি না। তাহলে আমার থেকে তাকে ক্ষুদ্র 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 তার মেজার করতে করতে যে টোটাল একটা ইন্টিগ্রেশন দিয়ে তার আমার আর পৃথিবীর দূরত্বটা আমি সেখানে মেজার করে বের করতে পারবো। ওকে, আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। না বুঝলেও আমি বলছি না সবাই বুঝলে, কারো হয়তো আমার পড়াটা ইজিলি বুঝতে পারবে, কেউ হয়তো আমাকে আমার পড়াটা ইজিলি বুঝতে পারবে না। সেটা হচ্ছে যার যার আপেক্ষিকতার বিষয়। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস তো আমি তোমাদেরকে এত চাপ দিতে চাচ্ছি না, জাস্ট ধারণাগুলো দিলাম। আমার বাচ্চাগুলোকে এত চাপ দেবো না, আমি আছি বাবা, আমি তোমাদেরকে সহজ টেকনিকে কিভাবে পারা যায়, ফিজিক্সটাকে সহজভাবে কিভাবে নেওয়া যায় সেটা আমি তোমাদেরকে সবসময় বোঝাতে চাই। সবসময় আমার বাচ্চাগুলোকে আমি প্রতি বছরে এটা করে আসি যে আমার বাচ্চাগুলো কিভাবে সহজ টেকনিকে ফিজিক্সগুলো সুন্দর করে বুঝতে পারবে, আমি যতটা পারি তাদেরকে ইজিলি করে বোঝাই। হয়তো অনলাইনের ক্ষেত্রে, অনলাইন ক্লাসের ক্ষেত্রে তোমাদের সাথে একটু দূরত্ব বেড়ে গেছে। তোমরা যদি সাথে সাথে আমাকে কোয়েশ্চেনগুলো করো, সাথে সাথে সামনাসামনি যোগাযোগ করতো, ম্যাডাম এটা কি হচ্ছে, এটা কেমন হচ্ছে, তাহলে আরেকটু ইজিলি বুঝতে। কিন্তু পরিস্থিতির কারণে আমরা সবাই এখন পরিস্থিতির নাকপাশে বন্ধি, কিছু কারণ নেই। তবুও আমিও বলছি, এখানে কোনো কিছু যদি না বুঝো আমাকে কমেন্ট করবে, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, কমেন্ট করার সাথে আমি বুঝিয়ে দেবো যে আমি এইটা এইভাবে করেছি। ফার্স্টে আমি একটু বলি, এই জিনিসগুলো বুঝতে একটু কষ্ট হবে, যেহেতু তোমরা এখন অনেকেই বই কিনো নেই, এখন আমার বইটা খুলে দেখো নেই বা অপারেটর কি দেখো নেই। একটা জিনিস মুখে বললে হয় না, একটু পড়তে হয়, না বললে কোনো কিছুই বুঝবে না। একটা জিনিস পড়ার পরে তুমি তো তখন বুঝবে। তুমি যদি আমাকে এখন অনলাইনে দেখছো, এখানে ভিডিও আপলোড দিচ্ছি, তোমার সাথে আমার সাথে সরাসরি কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে তুমি আমাকে চিনবে না, আমাকে বুঝবে না। দেখতে পাচ্ছ শুধু ম্যাডাম কথা বলছে, ম্যাডাম পড়াচ্ছে, এতটুকুই। তাহলে আমার সম্পর্কে কোনো ধারণা তোমার হয়নি, বা আমি কিভাবে বুঝাচ্ছি সেটাও তুমি বুঝতে পারছো না, বা আমি কি করছে ওটা বুঝতে পারবে। যখন তোমার সাথে আমার কমিউনিকেশনটা হবে তখনই তুমি বুঝতে পারবে। সেটা পড়ার ক্ষেত্রেও সেই একই রকম জিনিসটা। এটা উদাহরণটা টানার কথা হচ্ছে পড়ার ক্ষেত্রে এরকম, যখনই আমি বইটা পড়ে একটু বুঝতে চেষ্টা করব, বইটা পড়বো, একটা লাইন পড়লে আমি একটা জিনিস শিখবো, দুটো লাইন পড়লে আমি দুটো জিনিস শিখবো। আমি সূত্রটা যদি না দেখি, সূত্রটা যদি না পড়ি, অপারেটর কি জিনিস না বুঝি, চলক কি জিনিস না বুঝি, তাহলে আমি কখনোই এই জিনিসগুলো বুঝতে পারবো না। ঠিক আছে, ম্যাথে আমি চলক কি জিনিস সেগুলো তোমরা লেখচিত্র করেছো, ক্লাস 8 থেকে লেখচিত্র করছো, এখন লেখচিত্র ওখানে পড়ে থাকবে। তবু বলবো আমি আমার লেকচারটা দেখে বইয়ের সাথে মিলিয়ে একটু পড়ো, যেখানে সমস্যা হবে ওখানে ম্যাডাম আছি বাবা, তোমাদেরকে আমি সহজে বুঝিয়ে দেবো, যতটা সহজে পারি আমার বাচ্চাগুলোকে আমি সহজে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা হয়েছে। ওকে, তাহলে আসো এবার গতি বিষয়ক কিছু কথাবার্তা একটু বলি। তাৎক্ষণিক বেগটা কি? তাহলে আমি তাৎক্ষণিক বেগটা পাচ্ছি কি? তাৎক্ষণিক বেগটা হচ্ছে আমার বস্তুটা যখন একটা নির্দিষ্ট সময়ে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে, নির্দিষ্ট দিকে একটা বস্তু নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমি বলছি বেগ। তাহলে তাৎক্ষণিক বেগটা আমার বস্তুটা কিছু দূর গেল, ওই মুহূর্তে আমি বললাম যে ওই জায়গাটার বেগটা কত। তাহলে এই তাৎক্ষণিকভাবে যে জায়গাটা সেটাই হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিকভাবে ওই জায়গাটার আমি বেগের মানটা চাওয়াটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাহলে আমি লিমিট দিয়ে কি লিখলাম তাৎক্ষণিক বেগটা একটু দেখো, আমি লিমিট দিয়ে কি লিখলাম তাৎক্ষণিক বেগটা, তাৎক্ষণিক বেগটা তাহলে কি দেখো, তাৎক্ষণিক বেগটা হচ্ছে আমার যে আমার বস্তুর কণাটা যখন একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট দিকে চলছে, তখন আমি হঠাৎ করে বললাম যে এই জায়গার বেগটা আমার চাই ওই মুহূর্তে, তাহলে ওটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তখন ওটাকে আমি আমার ক্যালকুলাস রূপে ফেলেছি। তাহলে ক্যালকুলাস রূপে যখন ফেলেছি, ডেল টি টেস টু জিরো ডি আর ডিভাইডেড বাই ডিটি, ওটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি আর ডিভাইড বাই ডিটি, অর্থাৎ বেগটা তাৎক্ষণিক বেগ ইকুয়াল হচ্ছে ডি আর ডিভাইডেড বাই ডিটি। অর্থাৎ এখানে লিখতে আমার সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি কথাটা লিখতে হবে। ঠিক আছে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি কথাটা লিখতে হবে। কেন? আমি এটাকে ক্যালকুলাসে কনভার্ট করছি। তাৎক্ষণিক কারণ অসময় বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ জানি, তাহলে আমি তাৎক্ষণিক ত্বরণ যখন আসবে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি করে
অসম বেগের যে পরিবর্তনের হার, নির্দিষ্ট সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের যে হারটা, পরিবর্তন হারটাই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাকে আমি ক্যালকুলাসে নিলাম লিমিট টেন্ডস টু 0 ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল টু ডিভি ডিভাইডেড বাই ডিটি। অর্থাৎ আমি কি করলাম, ক্যালকুলাসের সাধারণ রূপ থেকে তাকে আমি ক্যালকুলাস রূপে ফেললাম। ক্যালকুলাস রূপটা কি, ডিভি ডিভাইডেড বাই ডিটি ডিটি। ওকে, আমি আজকে এখানে তোমাদেরকে এখনো পড়ায় ঢুকিনি, অর্থাৎ জাস্ট তোমাদেরকে প্রাথমিক জ্ঞানগুলো দিলাম কী কী হতে পারে। একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো সম্পর্কে একটু বলেছি আমি, জড় কাঠামোটা কী বলেছি, তারপরে হচ্ছে তোমাকে স্মরণ বেগ, ত্বরণ, কাল্পনিক বেগ, কাল্পনিক ত্বরণ, এগুলো সম্পর্কে তোমরা জানো, তবুও এগুলোকে আমি নতুন রূপে ফেলে একটু দেখিয়েছি, আর নাহলে তোমরা বুঝতে পারবে না। ইন্টিগ্রেশনের সূত্রগুলি সম্পর্কে বলেছি, অন্তরীকরণের সূত্রগুলি সম্পর্কে বলেছি, গতির কিছু সমীকরণ দেখিয়েছি, পরন্ত বস্তুর কিছু সমীকরণ বলেছি। সবকিছু জাস্ট সবকিছু থেকে একটা ধারণা দিলাম। যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমার মেয়েদেরকে চাই না আমি এতটা বোঝা চাপিয়ে দিতে ফার্স্ট ক্লাসে, যেখানে আমার মেয়েরা ভয়ে পদার্থ পড়বো না ওটা হবে, ঠিক আছে? পদার্থ পড়তে হবে, আমি তোমাদেরকে সহজ করে একটু একটু করে মাথায় ঢুকিয়ে দিয়ে পড়াবো, সুন্দরভাবে সহজ করে, যতটা সহজ করে পারা যায়, আমার বাচ্চাগুলো যতটা সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারে আমি চেষ্টা করবো ততটা টেকনিক্যালি তোমাদেরকে পড়াতে, যতটা সহজভাবে আমার বাচ্চাগুলোর মাথায় ওটা সেট আপ হয়ে যায়, আমার বাচ্চাগুলো যাতে কোনো কষ্ট না হয়, ঠিক আছে? আজকে জাস্ট ধারণা দিলাম। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ওই যে আমি গতির সমীকরণগুলো দেখিয়েছিলাম, ওখান থেকে কিছু সমীকরণ দেখাবো কিভাবে ক্যালকুলাস পদ্ধতিতে ওগুলো কনভার্ট করে একই সমীকরণটা প্রতিপাদন করতে পারি। তাছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে একটু একটু করে আলোচনা করবো। এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই বাবা। ঘরে আছো, এমনিতেই আমরা ঘরবন্দি আছি, মেজাজটা খারাপ হয়ে যায় সব সময়, ভালো লাগে না ঘরে থাকতে সব সময়, একটা বন্ধু অবস্থায় থাকলে যা হয়। হ্যাঁ, ঠিক আছে, তা এতটুকু পাজল করার দরকার নেই, এতটুকু ভারী ভারী করে পড়া নেওয়ার দরকার নেই, একটু একটু করে পড়ো। আছি তো ম্যাডাম, ছোট ছোট করে বুঝিয়ে দিব কীভাবে ফিজিক্সটা একটু একটু করে রসালো রসালোভাবে মাথায় ঢুকবে, ঠিক আছে? একটু একটু করে বুঝিয়ে দেবো আমার বাচ্চাদেরকে, এত পাজল হওয়ার দরকার নেই, কোনো কঠিন কিছু নেই, সব কিছু আমি আস্তে আস্তে করে টেকনিক্যালি বুঝিয়ে দেবো। ওকে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।